হ্যালো ক্লাস 9। গতদিন আমি তোমাদেরকে 14 নম্বর অধ্যায় 6 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 7 নম্বর অঙ্কটাতে তোমাদেরকে বলা হয়েছে এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে, যার এডি বাহু এবং বিসি বাহু এবি বাহুর ওপর লম্ব। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, যার একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি কোণ। আমি এখানে দেখো প্রশ্ন অনুযায়ী যেরকম পরিমাপ বলে দেওয়া হয়েছে, এবি বাহু, এডি বাহু, বিসি বাহু, তিনটে বাহুর পরিমাপ আমি অঙ্কন করে নিয়েছি, আর 30 ডিগ্রি কোণটা আমি চাঁদার সাহায্যে অঙ্কন করে নিয়েছি। চলে আসছি মেন ড্রয়িংটা কিভাবে করব। আমি এখানে সর্বপ্রথম আগে চতুর্ভুজটা অঙ্কন করার চেষ্টা করব। তার জন্য আমি যে কোনো দৈর্ঘ্যের একটা সরলরেখা নিয়ে নিয়েছি। এই সরলরেখা থেকে এবি এর পরিমাপ আমি কম্পাসের সাহায্যে মেপে নিয়ে এ বিন্দুতে বসিয়ে এবি আমি একটা ছেদিতাংশ কেটে নিলাম। এবি পেয়ে গেলাম আমরা। এরপরে আমি এডি একটা লম্ব অঙ্কন করব, এডি এবং বিসি অঙ্কন করব। কিভাবে করব সেটা হচ্ছে যে এ বিন্দুতে বসিয়ে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব এবং বি বিন্দুতে বসিয়ে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করার চেষ্টা করব। দেখো এ বিন্দুতে বসিয়ে আমি এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। এই যে 90 ডিগ্রি কোণের এই যে ছেদিতাংশটা, এই বিন্দুটা এবং এই বিন্দুটা দুটোকে জয়েন করে একটা সরলরেখা অঙ্কন করেছি। এডি এর পরিমাপ আমাকে বলে দিয়েছে 7 সেন্টিমিটার। এ বিন্দুতে বসিয়ে আমি এখানে 7 সেন্টিমিটার কেটে নিলাম, হয়েছে। এবার বি বিন্দুতে বসিয়ে আমি একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি একইভাবে, এবং সেখানে বিসি এর পরিমাপ আমাকে বলে দেওয়া হয়েছে 4 সেন্টিমিটার। আমি বি বিন্দুতে বসিয়ে এখানে 4 সেন্টিমিটার কেটে নেব। আগে আমি এখানে বি আর এই ছেদ বিন্দুটাকে যোগ করে একটা সরলরেখা টেনে নিয়েছিলাম। তারপরে আমি বি বিন্দুতে বসিয়ে বিসি ছেদিতাংশ কেটে নিয়েছি। তার মানে ব্যাপারটা হচ্ছে আগে এ বি অঙ্কন করেছিলাম, এক্সটেন্ডিং সরলরেখা থেকে এ বি অঙ্কন করলাম। এই বিন্দুতে আমি একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি এবং এই বিন্দুতেও আমি একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এ বিন্দুতে বসিয়ে এডি এবং বি বিন্দুতে বসিয়ে বিসি অঙ্কন করলাম। এবার ডি বিন্দু আর সি বিন্দুটাকে জয়েন করে দিলাম, করে আমি এবিসিডি একটা চতুর্ভুজ পেয়ে গেলাম। এটা একটা রাফ ড্রয়িং আমি করলাম, মানে এই ড্রয়িংটা এটাই হচ্ছে বেসিক। তাহলে আমি এবিসিডি একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারলাম। এরপরে আমাকে বলেছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমি ইউজুয়ালি যেভাবে এর আগে করেছি সেইভাবে আমি এখানে করতে পারবো না। অসুবিধাটা কি, আমাকে একটা কন্ডিশন বলেছে যে ত্রিভুজটা আমায় অঙ্কন করতে হবে তার একটা কোণ 30 ডিগ্রি হতে হবে। এক্ষেত্রে আমার সেই 30 ডিগ্রি কন্ডিশনটা ফুলফিল করতে পারবো না। তার জন্য কি করতে হবে, তার জন্য হচ্ছে আগে যে চতুর্ভুজটা রয়েছে সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আগে আমি একটা ত্রিভুজটা অঙ্কন করব, যেটা এর আগেও আমরা শিখেছি। কিভাবে করলাম, বিডি কর্ণটা অঙ্কন করে নিলাম। তারপরে বিডি কর্ণের দৈর্ঘ্য নিয়ে সি বিন্দুতে বসিয়ে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করেছি এবং সিডি এর মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়েও আমি একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। এই দুটি বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করলো। এবার সি বিন্দু এবং এই ছেদ বিন্দু এই দুটোকে সংযোজক করে আমি একটা সরলরেখা টেনে নিলাম। এই সংযোজক সরলরেখাটা এই বিন্দুটাতে ছেদ করলো। এবি যে ভূমিটা আমি নিয়েছিলাম তাকে এই বিন্দুতে ছেদ করলো, মনে করে নিলাম সেই বিন্দুটার নাম হলো কিউ। এরপরে আমি কি করবো না, ডি বিন্দু আর কিউ বিন্দু দুটোকে আমি যোগ করে দেবো। যোগ করে আমি পেয়ে গেলাম এ ডি কিউ নামক একটি ত্রিভুজ পেয়ে গেলাম। এরপর আমরা এর আগে যে অঙ্কনগুলো করতে শিখেছি সেখানে সব জায়গাতেই আমরা বলেছি যে এবি সিডি এরকম একটা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এই ত্রিভুজটা অঙ্কন করা হলো। এক্ষেত্রেও তোমরা বুঝতে পারছো যে এবি সিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্টই এই এ ডি কিউ ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে। কেন হয়েছে তার কারণ স্বরূপ আমরা এর আগের দিনও আলোচনা করেছি, আর একবার বলে দিচ্ছি। মনে করো যে এ বি সি ডি এই চতুর্ভুজটা রয়েছে, চতুর্ভুজটা কর্ণ বরাবর এটাকে দুটো ত্রিভুজ পেলাম, একটা এই ত্রিভুজ একটা এই ত্রিভুজ। এখন এই ত্রিভুজটার সমান ক্ষেত্রফলের মতো আমি আর একটা ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। এটা হচ্ছে বি বি ডি কিউ, বি ডি কিউ এই ত্রিভুজটা পেয়ে যাব। ঠিক আছে, কেন পেয়ে যাব, তার কারণ হচ্ছে
এই যে বিসিডি এই ত্রিভুজটার ভূমিটা হচ্ছে বিডি, আবার বিডিকিউ এই ত্রিভুজটার ভূমিটা হচ্ছে বিডি। একই সমান্তরাল যুগল বিডি এবং সিকিউ এর মধ্যে অবস্থিত এই দুখানা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজেরই একই ভূমির উপর অবস্থিত, তাই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমান। মানে এই বিসিডি এর ক্ষেত্রফল আর বিকিউডি এর ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফল হচ্ছে সমান। তাহলে এই চতুর্ভুজটার এই যে খণ্ডটা, এই যে এবিডি খণ্ডটা এটার সাথে যদি তুমি এই খণ্ডটার পরিবর্তে বিকিউডি পোর্শনটা জুড়ে দাও, এই যে বিকিউডি পোর্শনটা যদি জুড়ে দাও এটার সাথে, তাহলে কিন্তু তোমার চতুর্ভুজের যে সমান ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল কিন্তু এই ত্রিভুজটা এডিকিউ পুরোটাই কিন্তু সেই ক্ষেত্রফলটাই হয়ে যাবে। হলো? তাহলে আমি তখন লিখতে পারবো যে এবিডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এডিকিউ এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবিসিডি এই চতুর্ভুজটার ক্ষেত্রফলের সাথে সমান হবে। তাহলে আমি কি পেলাম না, আমি একটা ত্রিভুজ পেয়েছি এডিকিউ, কিন্তু এডিকিউ এই ত্রিভুজটার কোনো কোণই কিন্তু 30 ডিগ্রি নয়। বুঝতে পারছো ছবি দেখে যে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, এই এ কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, আর এই বাকি দুটো কোণ, এই দুটো কোণের মান কিন্তু কখনোই 30 ডিগ্রি নয়। চাঁদার সাহায্যে পরিমাপ করেও দেখতে পারো। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে না, এই ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমি আর একটা অন্য ত্রিভুজ অঙ্কন করলাম। কিভাবে করলাম সেটা অঙ্কন করার জন্য সর্বপ্রথম এ বিন্দুতে কম্পাসের সাহায্যে আমি একটা 30 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি। এই দেখো 30 ডিগ্রি কোণের এইটা হচ্ছে ছেদবিন্দু। এই ছেদবিন্দুর সাথে এ বিন্দুটাকে জয়েন করলাম, জয়েন করে আমি এই একটা এক্সটেন্ডেড সরলরেখা অঙ্কন করে নিয়েছি। ঠিক আছে, এরপর আমি কি করেছি, এরপর আমি এই এডি এর পরিমাপটা নিয়ে নিয়েছি। কেন নিলাম, তার কারণ হচ্ছে আমি এই ডি বিন্দু বরাবর একটা এবি এর সমান্তরাল আমি একটা সরলরেখা অঙ্কন করতে চাইছি। আবার বলছি, এই এবি এর সমান্তরাল একটা সরলরেখা ডি বিন্দু দিয়ে আমি অঙ্কন করতে চাইছি। কিভাবে অঙ্কনটা করব, আমি এডি এই সরলরেখাটার পরিমাপ নিয়ে নিয়েছি, এ বিন্দুতে বসালাম, বসিয়ে এই ভূমিটাকে আগে এডি এর পরিমাপ করে আমি কেটে নিলাম, কেটে নিয়ে এইখানে আমি একটা বিন্দু পেলাম। ওকে, আবার ওই একই মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে ওপর বরাবর আমি আরেকটা বৃত্তচাপ নিলাম। ঠিক আছে, নিচে যে বৃত্তচাপটা পেয়েছিলাম সেটা এবি এই সরলরেখাটাকে যে বিন্দুতে ছেদ করেছিল সেই বিন্দুটাতে বসাবো। বসালে এই ওপরের ছেদিতাংশটাকে, ওপরের এই বৃত্তচাপটাকে একটা বিন্দুতে ছেদ করবে। এই ছেদ বিন্দুটা এবং এই ডি বিন্দুটা দুটোকে সংযোজক একটা সরলরেখা আমি অঙ্কন করলাম। তাহলে এই যে সরলরেখাটা আমি পেয়ে গেলাম, এই সরলরেখাটা হলো এবি সরলরেখার সাথে সমান্তরাল সরলরেখা। হলো, তাহলে এবি এর সমান্তরাল সরলরেখা আমি কিভাবে অঙ্কন করলাম না, এডি এর মাপটা নিয়ে একবার ডি বিন্দুতে বসিয়ে এরকম, একবার এ বিন্দুতে বসিয়ে এরকম, তারপর এই ছেদ বিন্দুতে বসিয়ে এইভাবে কাটলাম। কাটার পর আমি জয়েন করে দিয়েছি, দিয়ে আমি একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করে নিয়েছি। এখন এই যে এ বিন্দুতে আমি যে 30 ডিগ্রি এই যে কোণটা 30 ডিগ্রি কোণটা আমি পেয়েছিলাম, এই 30 ডিগ্রি কোণটা অঙ্কনের সময় এই যে বর্ধিতাংশটা, এই যে ওপরের যে সমান্তরাল সরলরেখাটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, ছেদ বিন্দুটার নাম দিয়েছি আমি এখানে পি। এবার এই ছেদ বিন্দুটা আর এইখানের এই কিউ বিন্দুটা, এই দুটোকে আমি স্কেলে পেন্সিলের সাথে জয়েন করে দিলাম। কি ত্রিভুজ পেয়ে গেলাম, এ পি কিউ, এই ত্রিভুজটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই যে এডি কিউ এই ত্রিভুজটা এ কিউ ভূমির ওপর অবস্থিত, আবার এই এপি কিউ এই ত্রিভুজটাও এই একই ভূমি এ কিউ এর ওপর অবস্থিত। এডি কিউ এটাও হচ্ছে তোমার এ কিউ ভূমির ওপর অবস্থিত, আবার এপি কিউ এটাও এই একই ভূমির ওপর অবস্থিত, এবং উভয়ই হচ্ছে একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। ওপরের এইটা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এই দুখানা ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সমান হবে। তাহলে আমি লিখলাম না, এডি কিউ এর ক্ষেত্রফল এ কিউ পি এর ক্ষেত্রফলের সাথে সমান হবে। হলো, তাহলে আমি অঙ্কন করা কমপ্লিট হলো। নিচে যে স্টেটমেন্টটা লিখতে হয় সেখানে আমি লিখছি। দেখো, ওপরের চিত্রে আমরা এডি এর সমান্তরাল এডি লম্ব
এবি অঙ্কন করেছি এবং বিসি লম্ব এবি অঙ্কন করলাম। তারপরে আমার ট্রায়াঙ্গেল এডি কিউবের ক্ষেত্রফল আর চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফল সমান হয়েছে। প্রথমে আমি সেটাই অঙ্কন করেছিলাম। তারপরে আমি অঙ্কন করেছি এ কিউ পি বা এপি কিউ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আর এডি কিউ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, এই দুটো পরস্পরের সাথে সমান হলো। তাহলে এপি কিউটা হচ্ছে আমার সেই নির্ণেয় ত্রিভুজ যার একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি কোণ। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানিও। চলে আসছে আমাদের 8 নম্বর অঙ্কে। আচ্ছা, 8 নম্বর অঙ্কটা হচ্ছে 14 নম্বর অধ্যায়ের একদম লাস্ট অঙ্ক। 8 নম্বর অঙ্কটাতে আমাকে বলা হয়েছে একটা পঞ্চভুজ অঙ্কন করতে হবে। পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। কিভাবে করেছি দেখো, আমি যে কোনো একটা মাপ নিয়েছি। এক্ষেত্রে আমি 5 সেন্টিমিটার মাপটাকে, মানে ভূমিটা আমি 5 সেন্টিমিটার নিয়েছি। এই যে আমি স্কেল পেন্সিলের সাহায্যে ভূমিটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা মাপ নিয়েছি। তারপর স্কেল এবং কম্পাস ব্যবহার করেছি। এ থেকে বসিয়ে এই যে 5 সেন্টিমিটার মাপটা স্কেল পেন্সিলের সাহায্যে, কম্পাস এর সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে এই মাপটা 5 সেন্টিমিটার মাপটা কম্পাসে নিয়ে নিলাম। নিয়ে একবার এ বিন্দুতে বসিয়ে এদিকে একটা চাপ অঙ্কন করেছি, একবার এই বিন্দুতে বসিয়ে এদিকে একটা চাপ অঙ্কন করেছি। তারপরে এই বিন্দুতে বসিয়ে এখানে, এই বিন্দুতে বসিয়ে এখানে হলো। এই ছেদ বিন্দুটার সাথে এইটা, ছেদ বিন্দুর সাথে এইটা, এবং এই বিন্দুর সাথে এখানে, এই বিন্দুর সাথে এখানে আমি এইভাবে একটা পঞ্চভুজ অঙ্কন করে নিলাম। পঞ্চভুজটার শীর্ষবিন্দুর নাম হচ্ছে সি, প্রশ্নে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমি নাম দিচ্ছি এরকমভাবে এ বি সি ডি ই, এইভাবে একটা পঞ্চভুজ আমি নাম দিয়ে দিলাম। এরপরে কি করব, আমি পঞ্চভুজটার দুটো কর্ণ অঙ্কন করেছি। কর্ণ দুটোর নাম দিলাম, দেখো সি বিন্দু আর এ বিন্দুটাকে একবার জয়েন করেছি, করে আমি একটা কর্ণ পেয়েছি। আর একবার সি বিন্দু আর ই বিন্দুটাকে আমি জয়েন করেছি, করে এখানে আমি আর একটা কর্ণ পেয়েছি। ঠিক আছে, এরপরে আমি কি করব, এরপরে হচ্ছে যে এইটা হচ্ছে আমার পঞ্চভুজটা। এই পঞ্চভুজটার এইভাবে আমি দুখানা কর্ণ পেয়েছি। আচ্ছা, এরপর প্রথম স্টেপটা দেখো। মনে করো যখন তুমি এই দিকের কর্ণটার কথা এই দিকের কর্ণটার কথা ভুলে যাও। মনে করো এটা নেই, এটা যদি না থেকে থাকে তার মানে শুধুমাত্র এই কর্ণটা রয়েছে। এই যে এ বি সি ই, এইটা একটা চতুর্ভুজ পাবো। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমি এই দিক বরাবর একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমি এইখানে একটা ত্রিভুজ পাবো। আবার এই একইভাবে যদি আমি এই কর্ণটাকে মানে কল্পনা করি, তাহলে এই এ সি ডি ই এই চতুর্ভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট এই দিক বরাবর আমি আর একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করব। মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমি একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করব না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে করব। করলে পরে কি পাবো না, এই পঞ্চভুজের, এই যে পঞ্চভুজটা, মনে করো যে পঞ্চভুজের আমি আরেকবার আঁকছি ড্রয়িংটা। একবার এই চতুর্ভুজটা এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমি এখানে একটা ত্রিভুজ পাবো, এই যে এই ত্রিভুজটা পাবো। আরেকবার এই চতুর্ভুজটা, এই যে এই চতুর্ভুজটা এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমি এখানে আরেকটা ত্রিভুজ পাবো। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমি এই দিকের আরেকটা বড় ত্রিভুজ পাবো। তাহলে কি পেলাম আলটিমেটলি, এই পুরো পঞ্চভুজটার ক্ষেত্রফলটা এই মানে এইখানের এই ত্রিভুজটা, এই মেন পোর্শনের ত্রিভুজটা এবং এইটা, এই তিনটের যোগফল করলেই তুমি পেয়ে যাবে পুরো এই পঞ্চভুজটার ক্ষেত্রফল। বোঝাতে পারলাম? পঞ্চভুজটা মানে হচ্ছে তিনখানা ত্রিভুজ আছে, একটা এইটা, একটা এইটা, একটা এইটা, এই তিনটে ত্রিভুজ। এর মধ্যে থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলের বদলে তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ব্যবহার করবে, আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের বদলে তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ব্যবহার করবে। করলে পরেই তুমি কি পেয়ে যাবে না, টোটাল পঞ্চভুজটার ক্ষেত্রফল এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের সাথে সমান হবে। আমি আর একবার বলছি, যদি বুঝতে না পারো
পেন্সিল দিয়ে শেড করে দিচ্ছি। দেখো এখানে প্রথমে ABCDE, এইটা তো পুরো হচ্ছে তোমার পঞ্চভুজটা। এই পঞ্চভুজটার ডায়াগোনাল অঙ্কন করলে পরে তুমি এখানে 3টে টুকরো পাবে, একটা এটা, একটা এটা, একটা এটা, 3টে টুকরো পেলে। যেখানে রাইট চিহ্ন দিলাম, এই যে ত্রিভুজটা ACB বা ABC, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট হচ্ছে তোমার ACP। এটা আমরা করব ACP, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট হবে ACP। তাহলে ABC এর বদলে আমি ACP বলবো, আর এখানে CDE, এই ত্রিভুজটার বদলে আমি CEQ, এই ত্রিভুজটার কথা বলবো। এই যে এই ত্রিভুজটা CEQ, এই ত্রিভুজটার কথা বলবো। হলো, তাহলে একবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর একবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল, মানে এইটার বদলে এটার ক্ষেত্রফল আর এইটার বদলে এটার ক্ষেত্রফল এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল, টোটালটা করলেই তুমি পেয়ে যাবে ABCDE এই পঞ্চভুজটার ক্ষেত্রফল। হলো, তাহলে এক্ষেত্রে আমি সবার আগে কি করব না, সি বিন্দু থেকে CA এবং CE এই দুটো কর্ণ অঙ্কন করলাম। করার পরে আমি আগে হচ্ছে তোমার CA এই কর্ণটার মাপ নেব। CA বা AC কর্ণটার মাপ নিয়ে D বিন্দুতে বসিয়ে একটা চাপ অঙ্কন করেছি। তারপরে এখানে CD বাহুর মাপ নিয়ে আমি E বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো, আমি D বিন্দুর সাথে সংযোজক করে একটা সরলরেখা অঙ্কন করে নিলাম। এই সংযোজক সরলরেখা, এই যে ভূমিটাকে আমি বর্ধিত করে নিয়েছি। বর্ধিত ভূমিটাকে যে বিন্দুতে ছেদ করলো মনে করলাম সেই বিন্দুটার নাম হলো Q পেলাম। এবার C বিন্দু এবং Q বিন্দু এই দুটোকে যোগ করে দিলাম। আবার এই দিকে CE এই কর্ণটা মাপ নিয়ে, CE এই কর্ণটার মাপ নিয়ে B বিন্দুতে বসিয়ে আমি একটা চাপ অঙ্কন করেছি এবং CB বা BC এর মাপ নিয়ে A বিন্দুতে বসিয়ে আমি এখানে একটা চাপ অঙ্কন করেছি। দুটো চাপ একটা বিন্দুতে ছেদ করলো, এই ছেদ বিন্দুটা আর এই B বিন্দুটা, এই দুটোকে জয়েন করলাম। করার পর এইটা এই এক্সটেন্ডেড সরলরেখাটাকে যে বিন্দুতে ছেদ করলো, এই ছেদ বিন্দুটা আর এখানের এই C বিন্দুটা দুটোকে জয়েন করে দিলাম। ক্লিয়ার? করার পর এই বিন্দুটার নাম দিচ্ছি আমি P, এই দিকের বিন্দুটার নাম দিয়েছি Q, আর ওপরের এই শীর্ষ বিন্দুটার নাম হচ্ছে C। তাহলে কি পেয়ে গেলাম না, PCQ বা PQC, যা ইচ্ছা বলতে পারি। তাহলে ABCDE এই পঞ্চভুজটার ক্ষেত্রফল কার সাথে সমান হলো না, PCQ বা PQC এই ত্রিভুজটার সাথে সমান হলো। তাহলে ক্লাস 9 আজকে আমাদের 14 নম্বর অধ্যায় এখানে শেষ হচ্ছে এবং ক্লাসও এখানে শেষ হচ্ছে। আশা করছি সকলে ভালো আছো, সকলে সুস্থ আছো। নেক্সট দিন তোমাদের সাথে আবার অন্য অধ্যায় নিয়ে আমরা ক্লাস শুরু করব। কোনো অসুবিধা থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিও।